দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। আমরা আজকে কথা বলবো কেমন হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 8ই মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন শেষ হয়েছে এবং সেই নির্বাচন নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করবো। একই সাথে আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমি আমাদের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে প্রথমে রয়েছেন জনাব গোলাম সরওয়ার মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির রসনপন্থী পক্ষের কো-চেয়ারম্যান। তিনি রয়েছেন অতিথি হিসাবে। রয়েছেন আরেকজন ভেটান রাজনীতিবিদ, বিএনপির মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম রয়েছেন, তিনি আমাদের সাথে। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম এবং গোলাম সরওয়ার মিলনকে নিয়ে আমরা আজকের আয়োজন করব। আমি শুরুটা করতে চাই সালাম ভাই, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। এবং উপজেলা নির্বাচন আমরা দেখলাম সহিংসতা মুক্ত বলা চলে। বেশ অন্যান্যবার যেমন দেখা যায় যে অনেক রক্তাক্ত পরিস্থিতি হয়, কিন্তু এবারে নির্বাচনটা মনে হয়েছে যে খুব বেশি হতাহত এবং নিহত এই ধরনের ঘটনা কম ঘটেছে। তো প্রথম ধাপের উপজেলা নির্বাচন হয়েছে। বিএনপির পক্ষ থেকে 8-9 জন আমরা দেখেছি যারা বিএনপি পন্থী বলে চিহ্নিত, যারা বহিষ্কৃত হয়েছে, এদের মধ্যে 8-9 জন নির্বাচিত হয়েছে। আপনি এই যে প্রথম ধাপের উপজেলা নির্বাচনটি আসলে কেমন হলো, আপনার পর্যবেক্ষণ কি? রাষ্ট্রীয় কোষাগারে শত শত বা হাজার হাজার কোটি টাকার একটা অপচয় হচ্ছে, যে জায়গায় কোনো নির্বাচনই নাই। তো তেমনিভাবে যেটা নিয়ে আলোচনা করতেও এখন আর ভালো লাগে না, কারণ এটা কোনো নির্বাচন না। কোথায় নির্বাচন? যে আপনি বললেন যে নির্বাচন হইলে না একটা পক্ষ বিপক্ষ হয়ে সেখানে একটা মারামারি হইতে পারে, অনেক কিছু হইতে পারে। কারণ বিশেষ করে স্থানীয় পরিষদের নির্বাচনগুলো এটা হলো যে অনেক সময় গ্রাম ভার্সেস গ্রাম, মহল্লা ভার্সেস মহল্লা, পরিবার ভার্সেস পরিবার, এমনভাবে একটা উত্তেজনাপূর্ণ নির্বাচন হয় এবং পার্টিসিপেটরি থাকে ম্যাক্সিমাম। কিন্তু এখন তো নির্বাচন নাই। এটা হলো আওয়ামী লীগের মধ্যেই কে হবে সেটা একটা সিলেকশন। এই সিলেকশনটা এখন নির্বাচন দেখানোর জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে আওয়ামী লীগ ওইটা একটা নির্বাচনের নামে প্রহসন করতেছে। ঠিক আছে, এইটা আসলে এইভাবে জনগণের ট্যাক্সের টাকা এইভাবে অপচয় করা, আমি বলি যে এইগুলো নির্বাচন কমিশন এগুলো বন্ধ করা উচিত। এমনি তো দেশের অবস্থা খারাপ, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, দেশের ব্যাংকগুলো তো এমনি শেষ করে ফেলছে। দেশের অর্থনীতি, দ্রব্যমূল্যের দাম এত বাড়ছে যে আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। সেই জায়গায় বরঞ্চ এইখানে যে টাকাগুলো ব্যয় করতেছে সেই টাকাগুলো দিয়ে যদি মানুষের ওই যে দৈনন্দিন জীবনযাপনের যে সমস্ত দ্রব্যগুলো কিনতে হয় সেগুলোতে যদি ভর্তুকি দিতে পারতো, অন্তত রিক্সাওয়ালারা বনরুটি এখন আগে কিনতো 5 টাকা, এখন কিনতো 15 টাকা 20 টাকা, তাহলে ওইটা অন্তত 5-7 টাকার মধ্যে কিনতে পারতো, সেটা লাভ হইতো। কাজে এইভাবে এই টাকাগুলো উড়ানোর অপচয় করা। নির্বাচন কি হবে না? কিসের এটা নির্বাচন তো হচ্ছে না। যদি নির্বাচন হইতো তাহলে অবশ্যই ব্যাপার ছিল। আজকে 7ই জানুয়ারি যারা তারা যেটা করলো এটা কি নির্বাচন হলো? এটা আজকে কি এটা নির্বাচন হলো? মনে করেন আজকে পার্লামেন্টে বিরোধী দল জাতীয় পার্টি আছে, তারাও তো বলে যে নির্বাচন হচ্ছে না। তারাও তো এই উপজেলা নির্বাচনে আজকে জাতীয় পার্টিকে অংশগ্রহণ করছে। আজকে আওয়ামী লীগের সাথে জোটে যারা আছে তারা কি অংশগ্রহণ করছে? কে অংশগ্রহণ করছে? কারণ কারো আজকে বিশ্বাস নাই তো আওয়ামী লীগের উপরে। কারণ আওয়ামী লীগ শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কিছুই বুঝে না। যেটা গত নির্বাচনে জাতীয় পার্টি যায় আজকে ঠোকরটা খাওয়ার পর এখন বুঝতেছে, তাই না? ভাগযোগ করে দিল তাদেরকে এতগুলো সিট, পরে দেখা গেল ওগুলো নিয়ে গেল। মানে 7 জানুয়ারি নির্বাচনের কথা বললেন, সেই প্রেক্ষাপটে যদি আসি তাহলে তো নির্বাচন হলো, এমপি শপথ গ্রহণ করলো, মন্ত্রী পরিষদ হলো, দেশ চলছে, সবই তো চলছে। এগুলো সব দেখানো জোর। এখন আপনি এখানে চেয়ারে বসে আছেন, আর আপনাকে কি আমি জোর করে আমি কি হাত ধরে নামাবো? একটা সিস্টেম আছে যে অথরিটি বলে দিল আপনার নাই, আপনি নাই, তাই না? তাই না? আপনি যদি জোর করেই বসে থাকেন, অথরিটিও আপনি, চেয়ারও আপনার, বসে আছেন। আর এখানে যারা প্রশাসনে যারা রাখছে সবগুলোকে কবজা করে নিছেন। এটা একটা জবরদখল হলো না? আজকে তো জবরদখলের সরকার, এটা তো নির্বাচিত কোনো সরকার নাই। আজকে আমি প্রধানমন্ত্রী আছি, আমি প্রধানমন্ত্রী থাকবো, আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, তুমি পারলে আসো নির্বাচনে। তাহলে বিএনপির ভবিষ্যৎ কি? না, বিএনপির ভবিষ্যৎ চিন্তা করেন, এটা বিএনপির ব্যাপার না। আমি বলি বিএনপির কোনো খারাপ কিছু নাই, দেশের ভবিষ্যৎ অন্ধকার, দেশের ভবিষ্যৎ অন্ধকার। আজকে যদি আওয়ামী লীগ এই অবস্থা করে দেশের অবস্থাও যদি উন্নতি করতে পারতো, মানুষের মধ্যে সেই কনফিডেন্সটা যদি ডেভেলপ করতে পারতো, আজকে যদি জিনিসপত্রের দাম কমাইতে পারতো, আজকে লুট যদি বন্ধ করতে পারতো, আজকে ব্যাংকে থেকে মানুষের
মানুষের জমানো টাকা, সেই টাকা যে লুট করে নিয়ে যাচ্ছে, আজকে এগুলো যদি থামাইতে পারতো, তাই না? জিনিসপত্রের দাম যদি কমাইতে পারতো, বিদ্যুতের দাম, পানির দাম, কোনটার দাম, কোনটাই তো আজকে কমাইতে পারে। তাহলে তো এই সরকার মেট্রো রেল করেছে, আপনার কর্ণফুলী টানেল করছে, পদ্মা সেতু করেছে, অনেক উন্নয়ন। এরকম তো আরো প্রজেক্ট নিছে, কারণ হলো যত মেগা প্রজেক্ট তত মেগা চুরি। এখানে মনে করেন আগে কি হতো, আগে দেখেন যে এখানে তো মিলন সাহেব আছে, মন্ত্রী ছিল, এমপি ছিল, এমপিদের যে বলে এখন যে এমপিদের এত 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 টাকা বরাদ্দ, এমপিদের কিসের বরাদ্দ? এমপিদের তো আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এমপিদের বরাদ্দের কোনো বিষয় নাই। এমপিরা তো ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে তাদের কোনো রিলেশনই নাই। কিন্তু এখন ওই যে চুরি, মানে একটা প্রজেক্ট করবে, সেই প্রজেক্ট আবার এমপিকে দিবে, ওইটা দিয়ে আবার ওইখানে 1000 কোটি টাকার প্রজেক্ট, তার মধ্যে 500,000 কোটি টাকা নাই, লোপাট হয়ে যাবে। এই কারণে আজকে দিয়ে এই অবস্থাটা হয়েছে। ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে এমপিদের কোনো রিলেশন নাই। তাহলে কি উন্নয়ন হবে না? উন্নয়ন হবে, উন্নয়ন তো লোকাল অথরিটি করবে। আজকে উপজেলার কি ফাংশন আছে? আজকে ইউনিয়ন পরিষদের আজকে কি আছে? কোথাও কেউ কাজ করতে পারে? এই যে আপনি বললেন যে আওয়ামী লীগের বাইরে যদি 2-4টা পাশও করে থাকে, দেখবেন 2 দিন পরে দেখবেন যে তারা বসতে পারতেছে না, বা বসলেও সে কাজ করতে পারতেছে না। কারণ এইবারই তো দেখছেন এমপিরা বলছে না, খবরদার আমার মনোনীত প্রার্থীর বাইরে যদি আপনারা ভোট দেন তাহলে উন্নয়ন হবে না। হাউ কাম? এমপি কীভাবে বলে? এমপির তো এখানকে বরাদ্দের কিছু নাই, তাই না? তো এগুলো যে লোকাল যে অথরিটি আছে, এগুলো উপজেলা বলেন, জেলা পরিষদ বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে তারা। নিশ্চয়ই আমরা সালাম ভাই আসবো আপনার কাছে। গোলাম সরোয়ার মিলন শুনছিলেন কথা, এবং আসলে আপনাকে নিয়ে আলোচনা করতে গিয়ে বলতে জাতীয় পার্টির আসলে নানা রকম বিভক্তি, এবং সেটি আমি জানি না আপনারা কীভাবে দেখেন। রওশনের সাথে আপনারা এখন জোট বেঁধেছেন, এবং আপনারা জাতীয় পার্টির জিএম কাদের সাহেবেরও আপনারা সমালোচনা করছেন। উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। সেই উপজেলা নির্বাচনে আমরা দেখলাম দলীয় প্রতীকে নির্বাচন করছে, কিন্তু নাঙ্গল নিয়ে জিএম কাদের সাহেব 1-2জন প্রার্থী হয়তো দিতে পেরেছেন, বাকি প্রার্থীদেরকে খুঁজে পাননি। আর আপনারা যারা রওশনপন্থী রয়েছেন, আপনারা তো নির্বাচনে সেখানে নেই দেখলাম উপজেলা নির্বাচনের মধ্যে, বা আপনাদের প্রতীক কী হবে সেটি নিয়েও কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সে অবস্থার প্রেক্ষাপটে যে সর্বশেষ যে উপজেলা নির্বাচনটা, যেটা সালাম ভাই অনেক অভিযোগ করলো, এটি নির্বাচন নয়, নির্বাচন নামে অর্থ অপচয়, এবং যদি এমপি সাহেবরা একটা হুক্কার দিয়েছেন, যদি আমার মনোনীত প্রার্থীকে ভোট দেওয়া না হয় তাহলে কিন্তু উন্নয়ন হবে না, কাজ হবে না। আপনি এই উপজেলা নির্বাচনকে যেটি প্রথম ধাপে শেষ হলো, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ প্রিয় সঞ্চালক আপনাকে আজকের এই আয়োজনের জন্য, এবং আজকের আমার সহ-আলোচক এবং এটিএন বাংলার অগণিত দর্শক যারা কাছের এবং দূরের আছেন, সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি। আমি প্রথমে আমার দলের আভ্যন্তরীণ কথা বলার আগে উপজেলা সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, প্রথম ধাপের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছেন। দেখেন, উপজেলা পদ্ধতির জনক পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ সফল রাষ্ট্রনায়ক। আপনি জানেন, যিনি এই পদ্ধতির চালু করার পর সমস্ত বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যে উন্নয়নের জোয়ার হয়েছিল, বিচার ব্যবস্থাকে পর্যন্ত কিন্তু উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবং আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে আমরা এটি আধুনিক বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ আমরা করব। সেই দর্শনকে সামনে রেখেই এই উপজেলা পদ্ধতি করা হয়েছিল। 90-এর পরিবর্তনের পর আজকে সালাম ভাই এখানে আছেন, যদিও আমরা একসাথে রাজনীতি করেছি। উনি বিএনপির একজন পোর খাওয়া নেতা, রাজপথের লড়াকু সৈনিক। আওয়ামী লীগের কেউ থাকলে আরও ভালো হতো। এই দুটি দল, বাংলাদেশে বড় দুটি দল, তারা স্বৈরাচারকে হটিয়েছেন। তাদের ভাষায় আমরা বলি শান্তিপূর্ণভাবে আমরা ক্ষমতা হস্তান্তর করেছি। তো 90-এর পর থেকে কোন আচারে আমরা আছি? এরশাদ যদি স্বৈরাচার হয়ে থাকে, তো 90-এর পরে গণতন্ত্রের নামে তারা 3 জোটে যে রূপরেখা করেছিলেন, সেই রূপরেখা কি বাস্তবায়িত হয়েছে? আজকে স্বাধীনতার 52টি বছর পেরিয়ে গেছে, আমরা এখনও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। সালাম ভাই অনেক কথা বললেন। আমরা যারা জাতীয় পার্টি করি, আমরা নির্বাচনে বিশ্বাস করি, আমরা নির্বাচনে যাই। অবশ্যই আমাদের দাবি থাকে নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং নির্বাচনটা গ্রহণযোগ্য হোক, এটা আমরা চাই। আপনি যেটা বললেন যে এইবারের নির্বাচনে সম্পর্কে একটা মন্তব্য দিয়েই আমি শুরু এইভাবে করব। ভোট ব্যবস্থায়, নির্বাচনী ব্যবস্থায় মানুষের আগ্রহ নেই। কারণ এবার সরকারি হিসাব মতে প্রায় 35% ভোট হয়েছে। আমি আমার এলাকা মানিকগঞ্জের সিঙ্গারের কথা বলবো। আমি নিজে গিয়েছিলাম, সেখানে
আমাদের জাতীয় পার্টি যাকে সমর্থন দিয়েছে সে আওয়ামী লীগের লোকই, কিন্তু আওয়ামী লীগেরই তো এই ইলেকশন তো আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগই, আমি আর ডামি। সুতরাং এখানে বাইরের কোনো নির্বাচন কেউ করে নাই। তো সুতরাং সেখানে সে জয়ী হয়েছে এবং নির্বাচনটা সেখানে যথাসম্ভব ভালো হয়েছে এবং 35% ভোট পড়েছে। কিন্তু বক্তব্য হলো এই নির্বাচন তো জনগণ চায় না। জনগণ চায় একটা প্রতিদ্বন্দ্বী পূর্ণ নির্বাচন। 90-এর পরে বিএনপি এসে যে উপজেলা পদ্ধতি বাতিল করে দিল, তারপর আওয়ামী লীগ এটা আবার চালু করলো আংশিক। সুতরাং এখন যে উপজেলা পদ্ধতি আছে এখানে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা নাই। আমি স্থানীয় সরকার নিয়ে আমি কাজ করেছি, আমি জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলাম, হওয়ার সুযোগ হয়েছে। আমি স্থানীয় সরকার নিয়ে কাজ করেছি, ভবিষ্যতে আপনার সাথে স্থানীয় সরকার নিয়ে আমি কথা বলবো সুযোগ পেলে। তো আজকের প্রসঙ্গে চলে আসি। তো কথা হচ্ছে যে কোনো সরকার আমাদের 9 বছরে আমরা যে কাজ করেছি আমরা আমাদের পক্ষে বলতে পারি। বিএনপি তার সময়কালে যে কাজ করেছে, উন্নয়ন হয়েছে, তাদের কথা বলতেই পারে। আওয়ামী লীগ 15 বছর ধরে কাজ করেছে, প্রত্যেক সরকারের আমলে উন্নয়ন হয়েছে, এটা ধারাবাহিক ব্যাপার। এটা সত্যি কথা যে একটা সরকার তাকে আমরা দেখতে পারি আর না দেখতে পারি, আজকে 15 বছর থাকার কারণে আজকে কিন্তু এই সরকার অনেক উন্নয়ন হয়েছে। এই 15 বছর যদি বিএনপি থাকতো কিংবা জাতীয় পার্টি থাকতো, আমার মনে হয় উন্নয়নটা এরকমই হইতো, হয়তো বা প্রেক্ষাপটটা ভিন্ন থাকতো। সেখানে দুর্নীতি কম হয়েছে না বেশি হয়েছে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সেখানে ছিল কিনা। আজকে আমি মনে করি উন্নয়ন হয়েছে কিন্তু বৈষম্যও বেড়েছে। আজকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব। স্বাধীনতার 52টি বছর পেরিয়ে গেছে, আমরা এখনও সুশাসনকে নিশ্চিত করতে পারি নাই। এটা তো বাস্তব। আজকে এই কথাগুলি আমরা যেমন আমি একটা জিনিসে আমরা বিশ্বাস করি, সাদাকে সাদা কালোকে কালো বলা। এখন আমার সালাম ভাই অত্যন্ত কাছের লোক, এখন বিএনপির দৃষ্টিতে যখন কথা মনে হয় মানে সবই কালো, কিন্তু এখানে সাদা অংশটুকু বলা উচিত। একটা এই গ্লাসে অর্ধেক পানি আছে অর্ধেক পানি নাই, এখন আমি অর্ধেক পানির কথা বলতে হবে। সাদা অংশটুকু কি? সাদা অংশটুকু যে অর্থাৎ পজিটিভ সাইড, যেটা যে উন্নয়নটা তো হয়েছে, আপনি যেটা বললেন, দুর্নীতি তো আছেই, সেটা তো অন্য চ্যাপ্টার, এটা জবাবদিহি করতে হবে। আজকে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, ব্যাংকগুলি একীভূত করার নামে আজকে বোঝা গেল যে ব্যাংকে টাকা নাই। আজকে সেই জিনিসগুলিকে আমাদেরকে আজকে এটা হলো মানে নেতিবাচক দিকটা, খালি অংশটা, সেটা তো আমরা বলবো, কিন্তু যতটুকু ভালো জিনিস সেটাকে তো বলতে হবে। এই সরকারের আমলে বিভিন্ন সূচকে, সামাজিক সূচকে ভালো কাজ হয়নি এমনটা তো অস্বীকার করা যাবে না। এটা বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমি যেহেতু সময় কম, আমি জাস্ট জিনিসটাকারে যেটা বলতে চাই যে আজকে এই দেশটা আমাদের, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সাধারণ লোকের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে এই দেশটাকে আগামী দিনের সুন্দর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা করতে আমাদের জাতীয় ঐক্যমত দরকার। রাজনীতিতে শূন্যতা বিরাজ করতেছে, রাজনীতিতে আজকে অর্থনীতির যে সংকট, আজকে এইটা আমরা আগামীতে মোকাবেলা করতে পারবো কিনা। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে দেশ 5 বছর এই যে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কিংবা আমরা যারা রসনপন্থী বলেন, এটার ব্যাপারে আমারও একটু আপত্তি আছে, আমি বলছি আমরা অংশগ্রহণ করি নাই, কিন্তু যেহেতু এই অংশগ্রহণমূলক নির্বাচন হনে, আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আপনি আমাদের সম্পর্কে যেটা বললেন, আমাদের মধ্যে দেখেন জি এম কাদের সাহেব একজন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, উনি একজন চাকরি করতেন, একটা অরাজনৈতিক ব্যক্তি, মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই, এরশাদের ভাই হিসাবে এসে উনি দায়িত্ব গ্রহণ করছেন। চাকরি করাটা কি অপরাধ ছিল? আমি কোনো অপরাধ ছিল না। আমি বলতে চাচ্ছি যে রাজনীতি করতে হলে চাকরি করে এসে আপনার রাজনৈতিক একটা অভিজ্ঞতাও থাকতে হবে। এরশাদ সাহেব যখন নাকি জেলে ছিলেন, তখন আমরা রাজপথে আন্দোলন করেছি, তখন ওনাকে দেখা যায় নাই। উনি এমপি হয়েছেন এরশাদ সাহেবের বদৌলতে, ভালো কথা। চেয়ারম্যান হয়েছেন, ভালো কথা। কিন্তু স্ত্রীর কথায় দল চালাতে হবে, কর্মীদের কথাকে কোনো মূল্যায়ন না করে, কিংবা 257 জন কর্মীকে মনোনয়ন দিয়ে তাদের প্রতি কোনো মূল্যায়ন না করে 26টা সিট উনি ভিক্ষা করে আনছেন, তার মধ্যে 11টা পেয়েছেন। এটা কি হতে পারে? দলটাকে কোথায় নিয়ে গেছে? আজকে আমরা দলটাকে তো একেবারে গর্তের মানে খাদের কিনারে ফেলে দেওয়া হয়েছে। আমরা এটাকে পুনরুদ্ধার করে আমরা একটি গণতান্ত্রিক, একটি শক্তিশালী জাতীয় পার্টি করার চেষ্টা করছি। আজকে আপনি দেখেন যে আপনি যেটা বললেন যে রসনপন্থী, আপনি জাতীয় পার্টি এক,
জাতীয় পার্টি আজকে রসনের সাথ সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। লাঙ্গল এখন কার তাহলে? লাঙ্গল এখন কার আগামী নির্বাচনে আপনারা দেখবেন। লাঙ্গল আমরা তো লাঙ্গল চাই, লাঙ্গল যার জাতীয় পার্টি তার লাঙ্গল চাচ্ছেন, কিন্তু সেই প্রাপ্তিটা কতখানি? সেই প্রাপ্তিটা তো আপনি এখন কিভাবে বলেন? এখন সে তো এই যে সে জাতীয় পার্টির পক্ষ থেকে এবার লাঙ্গল নিয়ে নির্বাচন করেছে জিএম কাদের সাহেব, উনি বিরোধী দলের নেতা হয়েছেন, উনি জাতীয় পার্টির চেয়ারম্যান না। এখন উনি বিরোধী দলের নেতা হয়েছেন, আগামীতে যে নির্বাচন হবে তখন আপনি বলতে পারবেন। আপনারা তো নির্বাচন কমিশনের চিঠি দিয়েছেন যে নাঙ্গল প্রতীক চাচ্ছেন, তো সেটার কোনো সুরা হয়েছে না? নির্বাচন কমিশন সেটা তাদের অনেক প্রক্রিয়া আছে, আমরা তান্ত্রিক, সেটা জানাবে। আর এইবার ওই উপজেলা নির্বাচনের কথা যেটা বলছেন, আমরা উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি না, কারণ আওয়ামী লীগ নিজেই যখন প্রতীক ছাড়া নির্বাচন করছে, আমাদের অনেকে যেভাবে পারছে করছে। আজকে আপনি যে কথা বললেন যে জিএম কাদের সাহেব যে লাঙ্গল প্রতীক নিয়ে যে কজনকে নমিনেশন দিয়েছেন, আপনি দেখেন তো তাদের খোঁজ নিয়ে তাদের কী অবস্থা, কোথায় নিয়ে গেছে, কোথায় ভাবমূর্তিটা কোথায় নিয়ে ঠেকাইছে। এটা তো আমাদের পার্টির যে এরশাদ প্রেমিক, নাঙ্গল হচ্ছে কার তাহলে? সেটি হচ্ছে, যদি আপনি বলেন নাঙ্গল রওশন, আমরা মনে করি লাঙ্গল হচ্ছে রওশনের উত্তরাধিকার সূত্র বলেন, কিংবা কর্মীদের চাহিদার প্রেক্ষিতে থাকবে। আমাদের এখানে কথা আছে, আপনি যেটা বললেন যে নির্বাচন কমিশনে যে জিনিসটা রয়েছে, তারা তো এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি কার। তারা যদি সিদ্ধান্ত না দেয়, এটা আদালতের সিদ্ধান্ত হইতে পারে। সুতরাং আমাদেরকে ওয়েট করতে হবে সে পর্যন্ত। সুতরাং এখন এই পর্যায়ে জাতীয় নির্বাচনের আগে এটা আপনি আগামী কিছুদিনের মধ্যেই, সেটা নির্বাচন কমিশন হোক কিংবা আইনানুগ প্রক্রিয়া হোক, আপনারা সেটা দেখতে পাবেন। এখন এই উপজেলা নির্বাচনের ব্যাপারে তো আমরা তো কোনো প্রার্থীই দেই নেই, আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতেছি না। এবং আমরা জানি যে এই নির্বাচন, আমি আবারও বলছি যে আমরা নির্বাচনে বিশ্বাস করি, কিন্তু এই নির্বাচনটা এইভাবে হওয়া উচিত না। এই নির্বাচনটাকে সকলের কাছে গ্রহণযোগ্য করতে হলে সব দলের অংশগ্রহণ করা দরকার। আমি সালাম ভাইয়ের সাথে এখানে একমত। বিএনপি একটি সর্ববৃহৎ একটি বিরোধী দল, রাজপথের বিরোধী দল। তাদেরকেও কিন্তু আজকে একটা ঐক্যমতের জায়গায় আসতে হবে। এইভাবে ধরেন এই সরকার চললো, যদিও আমি মনে করি যে দেশ কিন্তু একটা মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক প্রশ্নে এবং রাজনৈতিক শূন্যতার প্রশ্নে, এবং বিদেশি আজকে দেখেন 200 কোটি বিলিয়ন ডলার প্রয়োজন বাজেট সহায়তার জন্য, না হলে কিন্তু এই ক্রাইসিসকে ফেস করা যাবে না, কিস্তি শোধ করা যাবে না। কারণ আপনাদের পক্ষ থেকে একটা মধ্যবর্তী নির্বাচনের কথা ভাবছেন আপনারা? না, এটা আমাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো এই কথা এখনো বলা হয়নি। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, আমি বলছি যে সেদিকে যাচ্ছে। কারণ একটা রাজনীতির তো একটা অঙ্ক, রাজনীতির তো একটা বোঝা যায়, এটা একটা হতে পারে, হবেই যে তা না, কিন্তু সেটা হওয়ার আপনার ব্যক্তিগত অভিমত ব্যক্ত। সালাম ভাই, আপনি বলেছিলেন যে আপনি খুব অ্যাক্টিভলি দেখছি মাঠে ময়দানে বক্তব্য দিচ্ছেন, এবং আপনি বলছেন যে বিএনপি বিষয়ক সম্পাদক পদ ওবায়দুল কাদেরকে দেওয়ার কথা বলেছেন। কিন্তু একটা কথা তো আপনাদের মনে রাখবার দরকার আছে কি না, যে আপনাদের বর্তমান যে অবস্থা, আপনারা তো শুধুমাত্র বিদেশি প্রভুদের পিছনে ঘুরেছেন, আপনারা নির্বাচনকে বানচাল করবার চেষ্টা করেছেন, আপনারা নির্বাচনে যাবেন কি যাবেন না সিদ্ধান্তহীনতা ভুগেছেন, নানা রকম কারণের জন্য কিন্তু আপনারাও নিজেরা কিন্তু এক ধরনের ফোবিয়ার মধ্যে পড়েছিলেন। সেই জায়গা থেকেই কি আপনি বারবার এই কথা বলছেন কিনা যে ওবায়দুল কাদের সাহেবকে বিএনপি বিষয়ক সম্পাদক হিসেবে দিলে ভালো হতো? আপনি যে কথাগুলো বললেন শেষের দিকে, এটা হলো আওয়ামী লীগের কথা। শোনেন, আমরা বিদেশের দিকেও তাকায় নাই, আর আমি যে কথাটা এর একটু আগেও বলছি যে বিএনপি সমস্যায় নাই, সমস্যা রাষ্ট্রে আছে, এবং রাষ্ট্রকে সমস্যায় ফেলেছে আওয়ামী লীগ। বিএনপির এখানে কোনো সমস্যা না। এখানে দেখেন, যেটা আমরা বারবার বলছি যে এটা পরিষ্কার, যেটা মিলন সাহেব বলার চেষ্টা করলেন যে সামাজিক সূচক কোথায়, আমি তো কোথাও মানুষও দেখে না যে সামাজিক সূচক কোথায় বাড়ছে। উন্নয়নের নামে আজকে পাতাল রেল বলেন, ওইটা বলেন, এগুলো করতেছে, এগুলো চুরির জন্য করতেছে। অর্থাৎ আমি যদি এখানে 5,000 কোটি টাকা কাজ দেখাইতে পারি, এর মধ্যে থেকে আমি 1,000 কোটি টাকা আমি সরাইতে পারলাম, ওই কারণেই সেটা। এই কারণ, এবং তাতে হইতেছে কি যে ঋণের পরিমাণ বাড়তেছে, এবং ঋণে এমনভাবে জর্জরিত হয়ে গেছে যে এখন ঋণের জন্য যে ঋণ পরিশোধ করা তো দূরের কথা, ঋণের যে সুদ আসতেছে সেই সুদটা পরিশোধ করতে যে আবার ঋণ করতে হচ্ছে। এবং সরকার বিদেশ থেকে তো ঋণ নিচ্ছেই, যে বাংলাদেশে দেখেন না ব্যাংকগুলো আজকে লোপাট হয়ে যাচ্ছে। সরকার কত টাকা লোন নিচ্ছে গত 8 মাসে?
এটা প্রকাশ করতে বলেন সরকারকে, যে প্রত্যেকটা ব্যাংক থেকে সরকার কত টাকা লোন নিছে, এবং সরকার যে প্রতিটা অর্থ বছরে যে টাকা লোন নেয় ব্যাংক থেকে, সেই টাকাগুলো সরকার শোধ করে কিনা, এই জিনিসগুলো জনগণের সামনে পরিষ্কার, অর্থাৎ জনগণকে একটা ধোঁকাবাজির মধ্যে রাখছে। এই জন্যই বলি যে আজকের শোনেন, আমরা এই জন্যই বললাম যে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ একটা বড় দল, তারা জোর করে ক্ষমতায় থাকুক, যেভাবেই থাকুক, সেই দলের তো সেক্রেটারি জেনারেল সে, এবং সে একটা বিশাল মন্ত্রণালয়ের মন্ত্রী। তার দল নিয়ে সে কতটুকু চিন্তা করে, আপনার যে মিডিয়াতে যে আসে, তার দল সম্পর্কে কয় মিনিট সে ব্যয় করে, আর বিএনপি আর তারেক রহমান সম্পর্কে কতটুকু ব্যয় করে, তাহলে বলবো না কেন? উনি সকাল থেকে উঠেই বিএনপি, তারেক রহমান, এই হইলো, ওই করলো, ওই গেল, কিন্তু সে কি করলো তার তো কোনো আমরা দেখি না, সেটা তো বলে না যে আমরা এই করলাম। এবং পাশাপাশি আজকে সে একটা বিশাল একটা মন্ত্রণালয়, যেটা আমরা বারবার বলছি, প্রতিটা দিন তার সড়ক মন্ত্রণালয়ের সড়কে প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবং যখন এই ঈদ উৎসব আসে, যে কোনো সময় এই সময় একটা হরিলুটের মতো অবস্থা শুরু হয়ে যায়। এটা কি তার কোনো জবাবদিহিতা নাই? এই যে মানুষগুলো মারা যাচ্ছে, এগুলোকে মানুষ না অন্য কিছু? কখনো তো দেখি নাই তার মুখ দিয়ে এটা আসছে যে আজকে ফিটনেসবিহীন গাড়ি কেন চলবে, আজকে ঈদের সময় কেন ট্রাকের মধ্যে দিয়ে মানুষ যাবে, কেন সেই সময় ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভার থাকবে। তা আজকে এটা হলো, এর জন্যই আমরা বলছি যে শুধু এটা না, আমরা বলছি যে যেমনি আজকে ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভার, ঠিক তেমনি আজকে সনদবিহীন গাড়ি, সনদবিহীন সরকার বলেই আজকে এই অবস্থা। এই জন্যই জবাবদিহিতা যেহেতু নাই, যেহেতু বলছি গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, আইনের শাসন থাকে না, তখনই কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হয়, এবং তখন কিন্তু মানুষের কোনো ওই যে সামাজিক সূচক বলে সবকিছু ডাউন হইতে বাধ্য। কিন্তু এখানে মোটা দাগে যে যদি ওবায়দুল কাদের সাহেবের আরেকটা দুইটা কথা আমি যদি তুলি, সেটি তিনি বলেছেন যে জনগণের বিএনপির প্রতি কোনো আস্থা নাই, তারা তাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এটা তো হারায় ফেলছে, এটা বিএনপির প্রতি আগ্রহ হারিয়ে না, বিএনপির প্রতি হারায় ফেলছে, তাহলে এটা কিসে প্রমাণ হবে? ভোটে তো ভোট তো হয়ে গেল। কোথায় ভোট হলো? ভোট হলো 28 অক্টোবর আমরা মহাসমাবেশ দিলাম, তারা প্রায় অনুযায়ী কি করলো, সেই মহাসমাবেশের আক্রমণ করলো, তারা নিজেরা প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ করলো, তারা পুলিশ হসপিটালে আক্রমণ করলো, তারা আমাদের লোক মারলো, পুলিশ পিটায় মারলো, আমাদের মহাসচিব সহ কিছু জেলে ঢুকাইলো, আমাদেরকে 12টা মামলা একই দিনে 2 ঘন্টার মধ্যে, শত শত নেতা, হাজার নেতা কর্মীদের 2 ঘন্টার মধ্যে কিভাবে মামলা হইলো? এটা আইডেন্টিফাই করলো, অর্থাৎ এটা হলো পরিকল্পিতভাবে যাতে তারা নির্বাচনের মাঠে বিএনপি না থাকতে পারে, সেজন্য তাদেরকে জেলে ঢুকায় দাও, তার অফিস তালা দিয়ে দাও, এবং তাদেরকে মামলা দিয়ে তারাই বেড়াও, আর রেডিও টেলিভিশনে প্রচার করো মুখ এই সন্ত্রাসী করতেছে, এইটা করতেছে, তারা বলে বিএনপি নাই, আবার বিএনপি সন্ত্রাস করে কিভাবে, তাই না? তাহলে 28 অক্টোবরের কথা বললেন, আপনাদের স্ট্রেংথ এত দুর্বল কেন? 28 অক্টোবরে যেটা বলা হচ্ছে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, সেটা হচ্ছে একটা দুইটা গ্রেনেড যদি ফুটে থাকে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের জনমালের স্বার্থে, সেই সাউন্ড গ্রেনেডের সাথে সাথে সব দৌড়ায় পালালেন কেন আপনারা? আপনি দৌড়ায় পালানোটা দেখলেন কোথায়? আমরা কথাটা বলি যে লক্ষ লক্ষ লোক সেখানে, আমরা কি কোনো অস্ত্র নিয়ে আসছিলাম? আমরা কি কোনো রাইফেল নিয়ে আসছিলাম সেখানে যে পুলিশের সাথে আমরা লড়াই করব? তাহলে যখন এদিক থেকে শুরু হলো, ওদিক থেকে সব কোন দিকে চলে না, সব দিক শোনে, যখন সমাবেশ শুরু হওয়ার 2:30টা থেকেই তারা এই কর্ম করতেছে, 2:30টা থেকেই তারা এই কর্ম করতেছে, এবং সমাবেশটা আমাদের সেটেলই হইতে দেয় নাই। আপনি যদি একটা যদি বিশৃঙ্খল অবস্থা, পুলিশ যদি সরাসরি আইসা টিয়ার সেল, টিয়ার গ্যাস মারতে থাকে, কাঁদুনে গ্যাস মারতে থাকে, গুলি করতে থাকে, সেইখানে কি আপনি বসে থাকতে পারবেন? পুলিশ হত্যা হলো কেন? কোনটা পুলিশ? তারা হত্যা করছে। কোথায়? এটা তো আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি। ভিডিও ফুটেজ কোথায় দেখান? ভিডিও ফুটেজে দেখান না, দেখা যাচ্ছে যে কোথায় দেখা যাচ্ছে? এটা সব, এটা বললাম তো যে আওয়ামী লীগের এটা পরিকল্পিত, আওয়ামী লীগের পরিকল্পিত। কারণ ওই যে বললাম না যে আজকে তো বলেই যে বিএনপির কোনো রাজনৈতিক মামলা নাই, বিএনপির কারো নামে বলে না আজকের আওয়ামী লীগের প্রধান, যারা পোলা মামলা। হয়তো তার মানে কি তাহলে ওইখানে, তাহলে ওটা ওরা আমাকে মারতে আসবে, ওরা নিজেরাই মামলা দিবে,
না, ওরা মারতে আসলো না। আপনি এটা ব্যাখ্যা করেন যে আজকে বলে যে এটা জ্বালাও পোড়া মামলাতে, জ্বালাও পোড়াটা তো কোথায়? আপনি বললেন যে আপনি বিএনপি তো বললেন ভাইগেই গেল গিয়া, তাহলে জ্বালাও পোড়া হলো ভাইগা যাওয়ার সময় জ্বালাই দিয়ে গেল। তার দুই কারণ তো, কথা তো দুইটা হয়ে গেল। বিএনপি তো বলতেছে যে বিএনপি ভাইগেই গেল, বিএনপি ছিলই না, তাহলে বিএনপি জ্বালাও পোড়াও করবে কখন? না, ভেগে যাওয়ার সময় তো তারা জ্বালাও পোড়াও করলো, সেগুলো নিয়ে মামলা হলো। এগুলো তো দরকারই নাই। যদি আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা কি বলছি যে আর কিছু দরকার নাই, কিছু দরকার নেই। আপনি নির্বাচনটা করেন। এরশাদ সাহেবরা সরাইলেন কেন? এরশাদ সাহেবরা কেন সরাইলেন? ওই তো সেটাই। তার মানে ওইটা হলো এরশাদ সাহেবের অধীনে নির্বাচন হলে জায়েজ হবে না। বেগম খালেদা জিয়া নির্বাচন করে প্রধানমন্ত্রী হলো, 96 সালে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়ে গেল, তাই না? তো সেই সময় সবাই দাবি কি হলো যে না, খালেদা জিয়ার অধীনে নির্বাচনের ফেয়ার হবে না, খালেদা জিয়াকে ক্ষমতা ছেড়ে কেয়ারটেকার দিতে হবে, তাহলে ফেয়ার হবে। তো খালেদা জিয়ার অধীনে নির্বাচন হইলে, এরশাদ সাহেবের অধীনে নির্বাচন হলে ফেয়ার হবে না, আর শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে ফেয়ার হবে। সেটা আওয়ামী লীগের নেতাকর্মী তাহলে কি যুক্তিটা একটা আসতে হবে? রাজনীতির মাঠে চাপ তৈরি করতে পারছে। রাজনৈতিক মাঠে চাপ না, একটা হলো যে খালেদা জিয়া যেহেতু একটা ডেমোক্রেট, আজকে যে বেগম খালেদা জিয়ার মতো মহিষী মহিলা ছিল বলেই যে প্রধানমন্ত্রী হওয়ার পরেও সে কেয়ারটেকার বিল পাস করে সে আবার নির্বাচন দিয়ে দিছে। আর বর্তমান প্রধানমন্ত্রী 2014 সালে কমিটমেন্ট করছিল যে হ্যাঁ নির্বাচনটা হয়ে যাক, আমি ছেড়ে দিয়ে আরেকটা নির্বাচন দিব, উনি দেয় নাই। খালেদা জিয়ার সাথে ওনার পার্থক্য হলো এটাই, বুঝছেন না? আর আরেকটা হলো, শোনেন, এটা হলো যে ওই আন্দোলন, এরা মইনু আমাদের সাথে এবং সেই সময় আর্মি ব্যাংকের গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সাথে মিলেমিশেই তো আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। 2007-08 নির্বাচনটা 7-6 বন্ধ করে 7-8 নির্বাচন আসলো। কিভাবে আসলো? যদি সেই সময় বেগম খালেদা জিয়া তাদের সাথে আপোষ করতো, তাহলে বেগম খালেদা জিয়া আসতো। একটা পারসেপশন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সেটি বলা হয় যে আন্দোলনের মাঠে তারা খালেদা জিয়াকে বাধ্য করতে পেরেছে, আপনারা পারেন নাই। আপনাদের জনবল নাই, শক্তি নাই, আপনাদের জনসমর্থন নাই। বাধ্যবাধকতা প্রশ্ন না। যদি বেগম খালেদা জিয়া চাইতেন, এই পুলিশ এই র্যাবই তো ছিল, আজকে আর এই পুলিশ আর র্যাব দিয়ে চালাইতেছে না, আজকে তো এই পুলিশ আর র্যাব দিয়েই চালাইতেছে, তাহলে বেগম খালেদা জিয়াও পারতো। শোনেন, পার্থক্যটা হলো এটাই যে আজকের আওয়ামী লীগ, দেখেন না, আমরা বিএনপি একটা ছোট্ট একটা সমাবেশ দিলেই কাউন্টার একটা সমাবেশ দিয়ে দেয় আওয়ামী লীগ, মানে ভয়ে আতঙ্কে থাকে, এই বুঝে আসলো। তো বিএনপি কি কখনো তাদেরকে মারতে গেছে নাকি? তাদের অফিসে, তাদের অফিস জ্বালাইতে গেছে? তারা তো আমাদের বিএনপি অফিস কয়েকবার জ্বালাইছে, তারা কয়েকবার এসে সেখানে আক্রমণ করছে। অর্থাৎ ওই যে সে করলে সেটা জায়েজ, আর আমি যদি খালি প্রোগ্রাম দেই তাহলে সেটা না জায়েজ হয়ে গেল। আমি যদি একটা ডেমোক্রেটিক প্রোগ্রাম দেই তাহলে বিএনপি সন্ত্রাসী হয়ে গেল, আর ওনারা সন্ত্রাসী করবে, জ্বালাও পোড়াও করবে, তারপরও তার কারণ সে ক্ষমতায় আছে। আপনাদের প্রোগ্রাম নিয়ে কিন্তু সন্দেহ থাকে, ওই তো সেটাই সেখান থেকে আপনারা কোনো জঙ্গি তৎপরতা করেন? জঙ্গি তৎপরতা এই পর্যন্ত একটা হইছে নাকি? করেন কিনা? না না, এই পর্যন্ত হইছে নাকি একটা? আপনাদের মানে অতীত রেকর্ড? না, অতীত রেকর্ড তো তাদের, আমি যেটা বললাম যে আওয়ামী লীগ জাসদ অফিস জ্বালাইছে, এই আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টি ভাঙছে, এই আওয়ামী লীগ বিএনপি অফিস জ্বালাইছে, ভাঙছে। বিএনপি কখন যায় আওয়ামী লীগ অফিস ভাঙলো? বিএনপি সেই স্ট্রেংথ নাই। এই তো, তার মানে এমন হইলো ওইটা। তা আওয়ামী লীগের, শোনেন, আওয়ামী লীগেরও আমরা তো এই জন্য ভাঙছি কিনা আমি জানি না, এটা যদি শক্তির, আমি আবার শেষ করতে দেন, যদি শক্তির মহড়ারই প্রশ্ন আসে, হ্যাঁ, যার যত শক্তি আছে সে ক্ষমতায় যাবে, তাহলে সেই আগের আমলে ফিরে যেতে হবে। তাহলে ঠিক আছে, আমরা তো বলছি যে আপনারা, যে আমি, তাহলে আমার ওই বক্তৃতা ওইটাও কোট করেন যে ঠিক আছে, তাহলে একটা সময় দেন, ঢাকা শহরে দেন, যে কোনো জায়গায় দেন, তাহলে সোয়াব হোক যে বিএনপি কতটুকু লোক আছে, বিএনপি কি পারে আর আওয়ামী লীগ কি পারে। তাহলে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ হলো হোল প্রশাসন নিয়ে ব্যবহার করে, তাহলে প্রশাসন বাদ দিয়ে আওয়ামী লীগও আসুক, দেখা যায় যে কারা ওই জবর করে কি বলে, আর দস্তাদস্তি করে কে শক্তিতে জিতে, তাই না? এখন পৃথিবী আগের দিকে যাইতেছে না, পৃথিবী এখন সেই পিছনের দিকে যাইতেছে। এখন তাদের হলো যে ওই যে বলে না, তারাও তো বলে যে হ্যাঁ পারলে নামান, আরে পারলে দিবেন ভাই, পারলে নামান। আপনি প্রধানমন্ত্রী চেয়ার নিয়ে বসে, আপনি পুলিশকে ব্যবহার করে, আপনি প্রশাসনকে ব্যবহার করে, আপনি সেটা বিএনপির বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে লেলাই দিবেন, আর আপনি বললেন পারলে দেখেন, তা আপনার শক্তি কোথায়? না,
না, আওয়ামী লীগের শক্তিটা আমার বলে জনগণের শক্তি না না, জনগণের শক্তি না, আওয়ামী লীগের পুলিশ তো কোনো বড় ব্যাপার হয়ে না দাঁড়ায় না, না। পুলিশ তো প্রজাতন্ত্রের। কিন্তু জনগণের শক্তি থাকলে তো পুলিশ না, সেখানে না, বড় বাধা দাঁড়াবে না। কোনোদিনই জনগণের হয় নাই। শক্তিতে যদি আপনারা বলিয়ান না হন তাহলে তো আপনারা শোনেন, পুলিশ র‍্যাব দেখলে ভয় না, না, পাবেন। কোন দিন হয়েছে এরা যে লগি বৈঠা দিয়ে মানুষ মারছে, সরকার পড়ে গেছিল? লগি বৈঠে দিয়ে মানুষ মারার পরে যখন নাচছিল তখন কি সরকার পড়ে গেছিল? যে পর্যন্ত মইনু আহমেদ না আসছে, সেই পর্যন্ত সরকার পড়ে নাই, সেই পর্যন্ত চেঞ্জ হয় নাই। ওই মইনু আহমেদ আসার পরেই চেঞ্জ হয়েছে। তো কাজেই ওই বলা, ওই জন্যই তো বলে, দেখে না সরকার থেকে বলা, খবরদার উর্দিওয়ালা কোনো লোক যদি কোনো উল্টাপাল্টা চিন্তা করে তাহলে খবর আছে। কিন্তু আবার উর্দিওয়ালা লোকদেরকে ব্যবহার করে ওনারা ক্ষমতায় আসছে। যেটি বলছিলাম যে আপনাদের নেতা জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছিলেন রাজনৈতিক দলগুলো ব্যাংকের মতো একীভূত হয়ে যাচ্ছে। এখন এটি কি আপনাদের দলকেই চিন্তা করে বলেছেন কিনা যে আপনাদের এই যে জাতীয় পার্টির রসনপন্থী যেটা আমরা বলি, যদিও আপনারা একটা আপত্তি তোলেন, এটাই কি অন্য কোনো দলের সাথে একীভূত হয়ে যাচ্ছে কিনা? আমি কাজী ফিরোজ রশিদ সাহেব পোরখাওয়া নেতা, সাবেক মন্ত্রী, উনি কিন্তু যে প্রেক্ষাপটে কথাটা বলেছেন, আমি এটা বলার আগে ওনার কিছু কথা সেরে আমি কথায় আসতেছি। প্রথম কথা হলো কি যে আমি যেটা বলেছি যে সামাজিক কিছু সূচক বলেন, উন্নয়ন বলেন, যেটা এই সরকার করেছে, যেটা প্রতিটা সরকারই রুটিন ওয়ার্ক। ধরেন এই যে বিধবা ভাতা বলেন, মুক্তিযোদ্ধা ভাতা বলেন, আশ্রয়ন প্রকল্প বলেন, কাবিখা টাবিখা, এগুলি এরশাদ সাহেবের সময় ছিল, বিএনপির সময় ছিল, এখনও আছে, এখন হয়তো একটু বেড়েছে। এইসব জায়গায় এটা ভূমিকা রেখেছে। আমার কথা হলো কি যে যেটা করছে এটা আমি সেটা বলতে স্বীকার করতে চাই। তারপর উনি সড়ক দুর্ঘটনার কথা বলছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। আজকে দেখেন এই সড়ক দুর্ঘটনা হচ্ছে কত মায়ের কোল, সন্তান হারা পিতার কন্দন রোল দেখছি, স্বামী হারা স্ত্রীর আর্তনাদ আমরা দেখছি, কিন্তু এর কোনো বিহিত হচ্ছে না। কারণ আমরা কিন্তু এরকম যদি করা হতো যে আইনটা যদি এরকম করা হতো যে যে গাড়ি করবে সেই গাড়ি কিংবা সেই কোম্পানি ক্ষতিপূরণ দেবে, এই জিনিসগুলি আজকের ওবায়দুল কাদের সাহেব এটা করছেন না। এটা ব্যর্থতা, এটা আমি বলবো এটা সরকারের ব্যর্থতা। আজকে এই দুর্ঘটনা থেকে এই যে সুশাসন যে ঘাটতি আছে, সুশাসন যে নিশ্চিত নাই, এই কথা তো অস্বীকার করার উপায় নাই, এটা আছে। তারপর ধরেন যে কথাটা আসছে যে 28 অক্টোবরের কথা যেটা বলছেন, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি যে 28 অক্টোবরে হয়েছে কি, বিএনপি এখানে আওয়ামী লীগের পরিকল্পনার কাছে, কৌশলের কাছে খেলা গেছে। রাজনীতি হচ্ছে কৌশলে খেলা। প্ল্যান এ প্ল্যান বি থাকে। প্ল্যান এ ছিল যাতে বিএনপি সমাবেশের লোকজন না হয়। যখন দেখলো যে লোকজন যদি হয় তাহলে প্ল্যান বি বাস্তবায়ন করবে, তো যখন দেখলো যে অনেক, এটা তো সত্যি কথা, বিএনপির সমর্থক তো অনেক আছে, বিএনপির তো আছে, যখন নাকি লোকজন হাজির হলো তারা প্ল্যান বি বাস্তবায়ন করলো। কি বাস্তবায়ন করলো? তারা এমন ওই যে যেটা বলেন সাউন্ড গ্রেনেড দিয়ে বিভিন্ন কার্যক্রম করে তাদের ছত্রভঙ্গ করে দিল। অর্থাৎ এইখানে আওয়ামী লীগের কৌশলের কাছে বিএনপি হেরে গেছে। এখানে আরেকটি কথা বলতে চাই যে 2014 সনের নির্বাচনে বিএনপির না যাওয়াটা ভুল ছিল। সেদিন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতো, এটা আমি সবগুলি টকশোতে বলি, যত ম্যানিপুলেশনই হোক, যত অনিয়মই হোক, যত অসঙ্গতি থাকতো, যেই একটা উল্লেখযোগ্য সংখ্যক সিটটা তখন বিএনপি পেত স্বতঃস্ফূর্তভাবে, আজকে সংসদীয় রাজনীতির ধারাটা আজকে অন্যরকম হতো। কিংবা বেগম জিয়ার সাথে বিএনপির সাথে যে আচরণটা করা হচ্ছে, এই আচরণটা হতো কি না আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। জয়নাল আবেদিন ফারুকের সাথে হুইপে যে আচরণটা করা হয়েছে, অর্থাৎ এগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে একটা সরকার পরিবর্তনের তিনটা রাস্তা আমরা জানি, গণ অভ্যুত্থান, না হলে আপনার সেনা অভ্যুত্থান, অথবা নির্বাচন। এখন এই বাংলাদেশে একমাত্র গণ অভ্যুত্থান সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে তো আমরা দেশটা স্বাধীন করছি, এটা তো অস্বীকার করার উপায় নাই। তারপর ওনার শাসনামলকে আপনার আলোচনা সমালোচনা পর্যালোচনা করতে পারি, সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু তার নেতৃত্বে হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে এবং আমরা দেশটাকে স্বাধীন করেছি। এখন ধরেন পরবর্তীতে যেটা বলল যে এরশাদ বিরোধী যে আন্দোলন, সেদিন যদি জেনারেল নুরুদ্দিন সাহেব এরশাদ সাহেবকে বলতেন যে আপনি এটা পলিটিক্যালি না বলতেন, যে পলিটিক্যালি সলভ করেন, আর্মি আর আপনার পাশে থাকবে না, তাহলে তো এরশাদ কন্টিনিউ করতো। আমি এই উদাহরণটা টানছি 96 সনে আপনি যে কথাটা বললেন সালাম ভাই, যথার্থ বলেছেন। সেদিন কিন্তু বেগম জিয়া পারতেন, কিন্তু আলটিমেটলি পারেন নাই। কেন? সিভিল ব্যুরোক্রেসি
অভ্যুত্থান হয়ে গেছে, অর্থাৎ মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে দেখলাম যে সেক্রেটারিয়েটের আমলারা সব রাস্তায় নেমে পড়ছে, জনতার মঞ্চ হয়ে গেছে। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আজকে আর্মি ব্যুরোক্রেসি অর সিভিল ব্যুরোক্রেসি অর পিপলস আফসার্চ গণ অভ্যুত্থান, বিএনপি এই জায়গাটায় আমি মনে করি না পারছে সেনাবাহিনীতে পেনিট্রেট করে তাদেরকে উদ্বুদ্ধ করতে, যেটা 7ই নভেম্বর হয়েছিল, যেটা ক্লিয়ারলি বলি, কিংবা না পারছে সেই আওয়ামী লীগের মহিউদ্দিন খান আলমগীরের মতো সিভিল কোনোটা পারে না। ইভেন কি যদি মাস সাবচার্জ বলেন সেটা তো বাংলাদেশে আসলে কখনই হয়নি, সেটা আমি বলেই গেছি। তো যাই হোক, আমি মানে একেবারে সংক্ষেপে বলবেন কিনা যে আপনারা কি অন্য কোনো দলের সাথে? আচ্ছা জি, এই সংক্ষেপে যেটা বলতে যাচ্ছি, কাজী ফিরোজ রিশেভ যেটা বলছে যে ব্যাংকগুলি যে মার্জার হয়ে যাচ্ছে কোনো দেশে, এটা চাপিয়ে দেওয়া, এটা কিন্তু এটা ঠিক না। রাজনৈতিক দলগুলি এবং রাজনীতির কথা এটা ওইটাকে কথা বলতে গিয়ে আজকে বাংলাদেশে দুটা ভাগে বিভক্ত, সরকার এবং সরকার বিরোধী, এটা হলো বাস্তবতা। সুতরাং আগামী যে নির্বাচন বলেন, আগামী যে মেরুকরণ বলেন, যে রাজনীতি বলেন, আজকে সেখানে যে ছোট ছোট দল বাম ডান যা হোক, এটা দুইটা ভাগে বিভক্ত হবে, এখানে কোনই থাকবে না। জাতীয় পার্টির প্রশ্নে বলছেন তো, জাতীয় পার্টি কিন্তু এই দেশকে রুল করেছে, 8 বছর ক্ষমতায় ছিল। জাতীয় পার্টি একটা যে কোনো একটি শক্তির সাথে সে সহায়ক শক্তি হিসেবে থাকবে। জাতীয় পার্টি কখনো কোনো দলের সাথে, আপনি যেটা বুঝাতে যাচ্ছেন, কখনো মার্জার হবে না ব্যাংকের মতো। জাতীয় পার্টির একটা নিজস্ব সক্রিয় সত্তা আছে, এবং যতই একে, যদিও জিএম কাদের সাহেব এই দলটাকে একেবারে খাদের কিনারে শেষ পর্যায়ে নিয়ে গেছে, কিন্তু এটার মার্জার হওয়ার কোনো মানে এটা সহায়ক শক্তি হিসেবে কাজ করে। আমি আলোচনা একদম শেষ মুহূর্তে আছি, কয়েকটা প্রশ্ন এখানে তুলছেন গোলাম সারোয়ার মিলন ভাই। সেটি হচ্ছে যে মধ্যবর্তী একটা নির্বাচনের প্রসঙ্গে এখানে তিনি নিয়ে এসেছিলেন এবং তিনি বলেছিলেন বিএনপি আওয়ামী লীগের কৌশলের কাছে পরাজিত হয়েছে, এবং এই নির্বাচন এবং রাজনীতি একটা কৌশলের খেলা। তো এই যে কৌশলের সাথে যে পরাজয়টা, সেটি তো বারবার আমরা দেখতে পাচ্ছি, এবং সেই পরাজয় বরণ করতে 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 এখন তো আগামী 5 বছর পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আপনার বিশ্লেষণ কি? কৌশল আর অপকৌশল কিন্তু এক না। কথাটা হলো যে আমি যদি বলি যে গণতন্ত্রে বিশ্বাস করি, আর মূলত আমি ফ্যাসিবাদে বিশ্বাস করলাম, কাজ করলাম, তাহলে তো এক হইলো না। দেখে এক হইলো, আমি গণতন্ত্রে গলা টিপে হত্যা করে দিলাম, মানুষের ভোটের যে সিস্টেম আছে সিস্টেমটাকে কলাপস করে দিলাম, মানুষের ভোটের প্রতি আগ্রহ হারায় ফেললো, তো এটা কি কৌশল হলো নাকি? এটা তো অপকৌশল। অর্থাৎ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, যে কারণে আজকে বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা একটা আওয়ামী লীগ, এটা একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে। এই যে আপনি বললেন যে নির্বাচন আমরা এই মুহূর্তে বলছি, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচন যাচ্ছেন না কেন আপনারা? না, তা নির্বাচন তো নাই। আওয়ামী লীগ তো নির্বাচন খায় ফেলছে, আজকে রাজতন্ত্র কায়েম করে ফেলছে, তাই না? আজকে টোটাল প্রশাসনকে, আওয়ামী লীগও তো নির্বাচনে যায় না, প্রশাসন ব্যবহার করে তারাই নির্বাচন করে ফেলে, তাই না? প্রশাসনের লোকজন তো এই টেলিভিশনে বলছে আওয়ামী লীগ কি আনছে নাকি এদের ক্ষমতায়, আমরা আনছি। কারণ আমরা তো মনে করি 2018-তে আমরা নির্বাচনে তো গেলাম, যাই দেখলাম তো, ওই সময় নির্বাচন চলাকালীন সময়ে প্রায় প্রত্যেকটা টেলিভিশনে আমি আসছি। ওই সময় বলছি যে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ না, আমার প্রতিদ্বন্দ্বী প্রশাসন মনে হচ্ছে, আমাকে নির্বাচন করতে দিচ্ছে না, মাঠে দিচ্ছে না। আমি সামনে যাই, পিছন থেকে যারা আছে সবগুলোর ধরে নিয়ে যায়। আমি বসি জায়গায় ওই অফিস করতে পারি না, বাসায় থাকতে পারে না লোকজন, পোস্টার লাগাইতে পারে না, ব্যানার লাগাইতে পারে না। এটা তো আওয়ামী লীগ নয়, প্রশাসন দিয়ে করতেছে। এই জন্যই তো বলতেছি যে কোনো রাজনৈতিক দলীয় সরকার যদি প্রশাসনিক হেড থাকে, তাহলে তার অধীনে প্রশাসনও নিরপেক্ষ আচরণ করতে পারে না। এটা বাস্তব, যেটা এইবারও নির্বাচনে নয়, প্রশাসন তারা করলো। তো এখন তো নির্বাচনই নাই। এর জন্য বলতেছি যে আজকে দেশের জন্য, দেশের যে একটা সামগ্রিক যে একটা সমস্যার মধ্যে ফেলে দিছে, যেটা বললাম যে অর্থনীতি আজকে 12টা বাজে গেছে, আজকে আইনের শাসন নাই। আজকে বিদেশে বললেন যে বিএনপি বিদেশের দিকে তাকায় না। আজকে তো আওয়ামী লীগ বিদেশে পরিষ্কার বলে যে অমুক দেশ আমার পক্ষে ছিল বলেই আমি ক্ষমতায় যাইতে পারছি। তারা পরিষ্কার, এটাই তো তারা নিজেরাই বলে, আমার বলা লাগে না। তাই কাজে বিএনপি সেটা না। আমরা যেটা চাই যে সকল দলের
অংশগ্রহণে একটা নির্বাচন, এবং সেটা কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে হবে না। অতীতে এরশাদ সাহেবকে দিয়ে যদি না হয়ে থাকে, খালেদা জিয়াকে যদি না ইয়ে থাকে, গত 15 বছরে আওয়ামী লীগ বা বর্তমান প্রধানমন্ত্রী এমন কোনো আচরণ করে নাই বিএনপির সাথে যে তাকে আমার বিশ্বাস করতে হবে। যে জায়গায় খালেদা জিয়াকে সাজানো মামলায় আজকে যে 2 কোটি 6 কোটি হয়ে গেছে, আর তার ওই যে মহিউদ্দিন খান আলমগীরের কথা বললো, তো ওই মহিউদ্দিন খান আলমগীর আপনারা দেখছেন ওই পরিবেশের একটা বিশাল ফান্ড তার ব্যাংকে নিয়ে গেছিল, ওই টাকাও গেছে, ব্যাংকও খায় ফেলাইছে। তারে কি ধরছে? আজকে যে সমস্ত ডাইরেক্টর, যে সমস্ত ব্যাংকের যারা ডাইরেক্টর পরিচালক যারা আছে, কয়জনরে ধরছে? ব্যাংক যারা করতে যায় আজকে হাজার হাজার কোটি টাকা পাবলিকের টাকা লোপাট হয়ে গেল, কয়জনকে আইনের আওতায় নিচ্ছে? কয়জনের বিচার হচ্ছে? বেগম খালেদা জিয়াকে বিচার করতে হবে, আজকে মির্জা ফখরুল সহ আজকে তারেক রহমানকে বিচার করতে হবে, বিএনপিকে আটকাইতে হবে। কেন? তারা এগুলো সমালোচনা করে, এগুলো করে বলে আজকে যায়। আজকে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক যেতে দেয় না, কেন যেতে দেয় না? আজকে বিদ্যুতের উপরে কথা বলা যাবে না, এখনো ইনডেমনিটি দিয়ে রাখছে, কেউ কোর্টে যায় মামলা করতে পারবে না, কেন দিয়ে রাখছে? তো বুকে এর জন্য বললাম যে এগুলো থেকে উত্তরানোর যদি তারপরও আওয়ামী লীগ ভালো করতে পারতো জনগণের, তাহলে জনগণ তো তার পক্ষে আসতোই। আজকে জনগণই তো ভোটেই যায় না, তার যে সাজানো ভোট সেটাও যায় না। এই আলোচনা নিশ্চয়ই আরো চলবে। আমি শেষ করতে চাই মিলন ভাই, আমি এর জন্য বলছি এখন একটাই কথা, যে আল্লাহর কাছে যা হয়েছে, এই দেশটা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি গণতন্ত্রের জন্য, আমার ভোটের অধিকারের জন্যই। আমি 7 মার্চের ভাষণটা কি ছিল, ওইখানেও দেখেন ওই যে ভোটের আমার রেজাল্ট আমি দিছি, জনগণ দিছে, আমি পাই না, তাই না? আজকেও যেটা বলতেছি, সেই ভোট স্বাধীনতার এতগুলো বছর পরেও একটা মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে ভোটের কথাটা বলতে হয়, এটা একটা লজ্জার। তাই কাজে আল্লাহর রাস্তে সব কিছু বাদ দিয়া জনগণ যাতে ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে তার নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে পাঠাইতে পারে, তাহলে সেটা জবাব দিতে আসবে, তখন আইনের শাসন আসবে, তখন এই সব তখন চুরি বাটপারি লুটপাট এই সব কিছুতে খাইবে, এগুলো বন্ধ হবে। শেষ করবে একেবারে সংক্ষেপে সোজা হিসাব, যে উত্তরণের পথটা হলো গণতান্ত্রিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধটা আমাদের ফিরিয়ে আনতে হবে আমাদের এই সংকট সমাধানের জন্য। কারণ নির্বাচিত হলেই কিন্তু গণতান্ত্রিক হওয়া যায় না। যদিও নির্বাচন বাংলাদেশে এখন সেইভাবে সত্যিকার ভালো লোকের আসতে পারতেছে না, রাজনীতিবিদের হাতে নাই। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে, আমাদের জাতীয় ঐক্যমত দরকার, আমাদেরকে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। ডোনাল্ড সাহেব আসতেছেন, লাস্ট কমেন্ট, ডোনাল্ড সাহেব আসতেছেন, দ্বিপাক্ষীয় কথা থাকবে, ব্যবসা বাণিজ্য, আমাদের গ্যাস কূপ খননের কথা থাকবে, কিন্তু এই ডোনাল্ড অতীত ইতিহাস যা জানি, যেখানে যান তার একটা রাজনৈতিক এজেন্ডা থাকবে, সেটা দেখার অপেক্ষায় আমরা চাই, যেটা উনি বললেন, ওনার সাথে একমত, দেশটা আমাদের। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন করছি। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, সকলের অংশগ্রহণে আমরা একটি সহনশীলতা জায়গায় আসতে চাই। এখানে আমি জাতীয় পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগ বিএনপি দুটো তো বড় দল, স্বীকার করার উপায় নাই। ওই যে আমাদের কাজী ফিরোজ রশিদ সাহেব যে বললেন যে একীভূত হয়ে যাবে, আসলে হয় আওয়ামী লীগ নাহলে বিএনপির সাথে সব দলগুলিকে গিয়ে একটা জায়গায় যেতে হবে। আমরা সেটাই একটা সুস্থ প্রতিযোগিতা এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে আগামী দিনের পথ চলা, আগামী দিনের মুক্তিযুদ্ধের সেই যে চেতনাকে ধারণ করে আমরা যাতে দেশটাকে নিয়ে যেতে পারি, এটাই হোক আমাদের কামনা। প্রিয় দর্শক, শুনছিলেন যে দেশটা আমার, দেশটা আমাদের, এবং এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের ভোটাধিকারের জন্য, এদেশের মানুষের সুশাসন এবং স্বচ্ছতার জবাবদিহিতার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এই প্রত্যাশা রেখে ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আজকে দুজন অতিথি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম এবং গোলাম সারোয়ার মিলন, তাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।